ব্যানার্জি বাবু একজন সরকারি রিটায়ার্ড টিচার ছিলেন, যে সবে একটা নতুন পাড়াতে ছেলে আদিত্য আর বৌমা নীলিমাকে নিয়ে থাকতে এসেছিলেন। এক রাতে বৌমা নীলিমা দেখল যে শ্বশুরমশাই কোথাও বেরোচ্ছেন। বাবা এত রাতে বাইরে কোথায় যাচ্ছে? এই বলে নীলিমা চুপি চুপি বাইরে এসে শ্বশুরমশাইকে দেখে তো অবাক হয়ে যায়। ইমা, বাবা যে কৌশল্যা আন্টির ঘরে পাইপ বেয়ে ঢুকছে। তখনই ব্যানার্জি বাবুর পাটা পিছলে গেল আর উনি ধপ করে মাটিতে পড়ে গেলেন। আরে কোমরটা গেল রে, কেউ আছো? উনার এই আর্তনাদ শুনে ওই ঘর থেকে কৌশল্যা দেবী, তার বৌমা মমতা আর ছেলে বিক্রম বেরিয়ে এলো, সাথে নীলিমার স্বামী আদিত্য। আরে ব্যানার্জি বাবু, কি হয়ে গেল আপনার? লাগেনি তো? আঙ্কেল, আপনি এখানে কিভাবে পড়লেন? বাবা বাড়ি চলো, মনে হয় তুমি ঘুমে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছিলে। হ্যাঁ, ওরকম কিছুই হবে হয়তো। এই বলে ছেলে বৌমা ওনাকে বাড়িতে এনে বিছানায় শুয়ে দিলেন, সাথে কৌশল্যা দেবীও এলেন। ব্যানার্জি বাবু, এখন আপনি ঠিক আছেন তো? বাবা আর কৌশল্যা দেবীর মধ্যে মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে, কিন্তু এখন চুপ থাকাই ভালো। পরের দিন সকালে আদিত্য জলখাবার খেয়ে অফিসে বেরিয়ে গেলে নীলিমা তার শ্বশুরমশাইকে বলল, বাবা, আমি কিন্তু আপনাকে পাইপ বেয়ে কৌশল্যা আন্টির ঘরে যেতে দেখেছি। এমনটা করার কি দরকার ছিল? বৌমার এই কথা শুনে উনি চমকে ওঠেন, আর তখনই কথাটা ঘুরিয়ে বলে, বৌমা ছাদে চলো, তোমাকে কিছু দেখাই। চলো বৌমা। এরপর উনি ছাদে গিয়ে কৌশল্যা দেবীর ছাদটা দেখিয়ে বললেন, বৌমা দেখো, কৌশল্যা দেবীর ছাদে কত সবুজ সবুজ সবজি হয়েছে। আচ্ছা, তাহলে আপনি অত রাতে পাইপ বেয়ে এই টাটকা সবজি আনতে যাচ্ছিলেন? এরপর সন্ধেবেলা যখন রান্নার সময় এলো, বৌমা আজকে খাবারে এই তুমি শাকসবজি বানিও, আমি কৌশল্যা দেবীর কাছ থেকে চেয়ে নিয়ে আসছি। না না, আপনি রেস্ট করুন। সবজিটা আমি কৌশল্যা দেবীর বৌমা মমতার কাছ থেকে চেয়ে আনছি, ও আমার খুব ভালো বান্ধবী। না না বৌমা, আমি যাচ্ছি, আমি গিয়ে কৌশল্যা দেবীর কাছ থেকে সবজি নিয়ে আসছি। না না বাবা, সবজি কিন্তু আজকে আমিই আনবো। এরপর নীলিমা ঝটপট ঘর থেকে বেরিয়ে এসে দরজাটা বন্ধ করে দেয়। ভেতর থেকে ব্যানার্জি বাবু দরজা খোলার জন্য ঠকঠক করলেও নীলিমা কিন্তু দরজা খোলে না। ও সোজা কৌশল্যা দেবী বাড়িতে গেল, আর তার বৌমা মমতা দরজা খুলল। আরে নীলিমা যে, এসো এসো। মমতা, আমার শ্বশুরের টাটকা সবজি খুব ভালো লাগে, আর সেটা তোমাদের ছাদে, তাই এলাম। তখনই সেখানে কৌশল্যা দেবী চলে আসেন। আরে নীলিমা বৌমা, তো তুমি কেন এলে? যাও, তোমার শ্বশুরমশাইকে পাঠাও। আরে আন্টি, শ্বশুরমশাই আমাকে পাঠিয়েছেন। আমি সবুজ সবজি শুধু ওনাকেই দেব, তোমাকে না। শেষে বাধ্য হয়ে নীলিমা ঘরে এসে শ্বশুরমশাইকে পাঠালো, আর ততক্ষণে আদিত্য বাড়িতে চলে এলো। আর অন্যদিকে মমতার বিক্রম ওদের কথা শুনে নিল। বিক্রম, মনে হচ্ছে ওদের দুজনের মধ্যে কিছু চলছে। মমতা, তুমি আমার মায়ের ওপর সন্দেহ করছো? যাই হোক, অনেকক্ষণ সময় কেটে গেলে ওরা নিচে না এলে মমতার বিক্রম ওপরে যায়। ছাদে গিয়ে দেখলো যে ওরা এতক্ষণে একটা লাউই তুলেছে। ছেলে বউকে সামনে দেখে কৌশল্যা দেবী চমকে যান। কাকুকে তাড়াতাড়ি সবজি দিয়ে দাও, আদিত্য বাড়ি চলে এসেছে, ওর হয়তো খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। এরপর ব্যানার্জি বাবু সবজি নিয়ে বাড়িতে এলে নীলিমা তা রান্না করে। আর রাতে ঘুমানোর সময় নীলিমা আদিত্যকে বলে, আদিত্য, আমি নিশ্চিত যে বাবা আর কৌশল্যা আন্টির মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে। এ তুমি কি বলছো? জানো না আমার বাবা একজন টিচার ছিল, তার ব্যাপারে তুমি এসব কি বলছো? কিন্তু আদিত্য, সেটা তো আমিও জানি, কিন্তু তুমি কি জানো? তখনই নীলিমা দেখে যে শ্বশুরমশাই ছাদে যাচ্ছেন। আদিত্য, ওই দেখো, বাবা ছাদে যাচ্ছে, আর আমার বিশ্বাস কৌশল্যা আন্টিও ছাদে উঠেছেন। ঠিক আছে, তাহলে চলো গিয়ে দেখি। সত্যি দুজনেই ছাদে উঠেছিল, আর একে অপরের দিকে তাকিয়ে গল্প করছিল। কিন্তু এইসব ব্যানার্জি বাবুর ছেলে বউও দেখছিল, আর কৌশল্যা দেবীর ছেলে বউও দেখছিল, সাথে কিছু পাড়ার লোকেরাও দেখছিল। এই দুজন বুড়ো বুড়ি প্রত্যেকদিন রাতে ছাদে দাঁড়িয়ে কথা বলে, লজ্জাও করে না এই বয়সে এইসব করতে। ছি ছি ছি। সকাল হতেই পাড়ার সবাই দুজনেরই ছেলে বউকে ডাকে। এই, তোমরা কি চোখে কালো কাপড় বেঁধে রেখেছো নাকি? আদিত্য, তুমি তোমার বাবাকে সামলাও, আর বিক্রম, তুমি তোমার মাকে দেখো। এই বয়সে বুড়ো বুড়ি প্রেম করলে আমাদের বাচ্চাগুলোর উপর কি প্রভাব পড়বে বলো? আরে দাদা, আমরা তো সারাদিন বাইরে থাকি, কাজ করি, রাত্রে এসে ঘুমিয়ে পড়ি। আমরাও এই ব্যাপারে কালকেই জানতে পারলাম। ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি। দূর থেকে ব্যানার্জি বাবু আর কৌশল্যা দেবী ওদের কথাবার্তা শুনে নেয়। এরপর সন্ধেবেলা ওরা দুজনে পাড়ার বাইরে
একটা পার্কে দেখা করে। কৌশল্যা দেবী, আদিত্যর মা মারা যাওয়ার পর আমি খুব একা হয়ে গেছিলাম। আমার ছেলে সারাদিন অফিসে থাকে আর বৌমা শুধু সারাদিন টিভিই দেখে। আমি তো একাই থাকি। একদম ঠিকই বলছেন ব্যানার্জি বাবু। বিক্রমের বাবা চলে যাওয়ার পর আমি একদম একলা হয়ে পড়েছিলাম, কিন্তু আমাদের জন্য আমাদের ছেলে মেয়ের সম্মানহানি হচ্ছে। ঠিক আছে কৌশল্যা দেবী, নিজেদের ছেলে মেয়েদের জন্যে আমরা আজকের পর থেকে আর একে অপরকে দেখবও না। ওদের ছেলেমেয়েরা ওদের কথাবার্তা শুনে নেয়। আর রাতে যখন নীলিমা টাটকা সবজি রান্না করলো, বৌমা, আজ আমি খাবো না, আমার খিদে নেই। আর আজ থেকেই সবুজ শাক সবজি বানাবে না, আমি মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছি। অন্যদিকে কৌশল্যা দেবী তার নিজের ছাদে সমস্ত সবজি তুলে ফেলে দেয়। ছেলে বউরা এসব দেখে খুব কষ্ট পাচ্ছিল। তারপরে একদিন, বাবা, আমি কাজের ব্যস্ততায় তোমার একাকিত্ব কখনো দেখতে পাইনি। বিক্রম, আমার বাবার সাথে তোমার মায়ের বিয়ে দিতে চাই। যাক, এ করে আমিও শ্বশুর মশাই পেয়ে যাব। বাচ্চারা, এটা তোমরা কি বলছো? হ্যাঁ বাচ্চারা। হ্যাঁ, তোমাদের একবার বিয়ে হয়ে গেলে পাড়ার লোকেরাও আর কিছু বলতে পারবে না। পরের দিনই ব্যানার্জি বাবু আর কৌশল্যা দেবীর বিয়ে হয়ে যায়, আর ওরা দুজনে মিলে অনেক সবুজ সবজি চাষ করে। মোহন একটা ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করত, তাই তার পরিবার খুব একটা ভালো করে চলতো না। আর এই নিয়েই মোহন খুবই চিন্তায় ছিল। ওকে চিন্তায় দেখে ওর স্ত্রী স্বপ্না ওকে বলল, কি হয়েছে গো? আমি দেখছি তুমি কিছুদিন চিন্তায় আছো। কি চিন্তা, আমায় বলো না। তুমি তো জানোই, রোজ বাড়ির খরচা বেড়েই চলেছে। আর তাছাড়া মজদুরি করে আর কতই বা ইনকাম হয়। এভাবে আর সংসারটা চালাতে পারছি না। আমি এখন বুঝতে পারছি না আমি কি করব। এইভাবে চললে আমি আমাদের বড় পাকা বাড়ি কিভাবে বানাবো? আর তার উপর যে ফ্যাক্টরিতে আমি কাজ করি সেটাও বন্ধ হতে চলেছে। তুমি এত চিন্তা করো না গো, ভগবান ঠিক কিছু না কিছু ভেবেছেন। মোহনের পরিবার খুবই গরিব ছিল। ওর পরিবারে স্ত্রী স্বপ্না, বুড়িমা শান্তি আর 6 বছরের মেয়ে পিঙ্কি ছিল। মোহন গ্রামের যে ফ্যাক্টরিতে কাজ করত সেটা বন্ধ হতে চলেছিল, তাই সে খুব চিন্তায় ছিল। তাই সে এই ব্যাপারে রাজুর সাথে কথা বলে, যে তার বন্ধু ছিল আর দুদিন আগেই শহর থেকে এসেছে। আমি তো বুঝতেই পারছি না রে, কি করি। এখানে তো একদম টাকা পয়সা ইনকাম হচ্ছে না। তাহলে তুই আমার সঙ্গে শহরে চল না, ওখানে একটা সিকিউরিটি গার্ডের চাকরি তো ওখানে দিয়ে দিলাম, মাসে 15,000 টাকা তো পেয়ে যাবি। ঠিক আছে ভাই, তুইও কথা বল, আমি তাহলে শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর মোহন বাড়িতে এসে সবাইকে এই কথা বলে আর সময় নষ্ট না করে শহরে চলে যায়। সে শহরে একটা কোম্পানিতে গার্ডের চাকরি পেয়ে যায়। মোহনকে দেখতে সুন্দর ছিল, সে লম্বা, ফর্সা আর হ্যান্ডসাম ছিল। তার মাইনে ছিল 15,000 টাকা। আর অন্যদিকে স্বপ্নাও সংসারের হাল ধরতে মাথায় করে সবজি নিয়ে সবজি বিক্রি করতে শুরু করলো। স্বপ্না রোদের মধ্যে সারা গ্রাম ঘুরে সবজি বিক্রি করতে লাগলো। টমেটো, বেগুন, ঝিঙে, পটল নিয়ে নাও, 20 টাকা কিলো, মাত্র 20 টাকা। স্বপ্না বোন, তুমি এই কাজ শুরু করে দিয়েছো? সংসার চালানোর জন্য কিছু তো একটা করতেই হবে বোন। হ্যাঁ হ্যাঁ, শান্তি কাকি তো আছেই বাড়িতে তোমার মেয়েকে দেখাশোনা করার জন্য। সারাদিন সবজি বিক্রি করে স্বপ্না বাড়িতে ফিরে রান্না করতে লাগে। অন্যদিকে শহরে গিয়ে মোহনও কাজে ব্যস্ত হয়ে যায়, আর সে একটা ভাড়ার বাড়িতে থাকে আর গার্ডের চাকরি করতে থাকে। কিন্তু কিছুদিনের মধ্যেই ওর এই চাকরিটা আর ভালো লাগে না। রাজু, আমি ভেবেছিলাম আমি অনেক টাকা কামাবো আর আরামসে অ্যাশ করে জীবন কাটাবো, কিন্তু তার বদলে আমি একটা 15,000 টাকা স্যালারির চাকরি করছি, তার উপর নিজের সংসার টানছি। আমার কাছে তো তোদের সাথে পার্টি করারও সময় নেই। তা তোকে কে বলেছিল একটা গরিব মেয়েকে বিয়ে করতে? তোরা দেখতেও ভালো, তোর চাইলে একটা কোনো ভালো মেয়েকে ফাঁসিয়ে নিতে পারতি। আজকে যদি তুই একটা বড় লোক মেয়েকে বিয়ে করতি তাহলে তো অ্যাশ করতি। জানিস ওর কথা, ওরা দেখতে সুন্দর ছিল, একটা বড় লোকের মেয়েকে ফাঁসিয়ে নিল। আর জানিস ওর বিয়েতে কি দেবে? একটা বাংলো, একটা মার্সিডিস আর প্রচুর টাকা ক্যাশ। বলছিস কি রে? সবই কপাল রে ভাই। আমার ভাগ্যে আগেও কাদাই লেখা ছিল, এখনো তাই আছে। এই বলে মোহন নিজের ঘরেতে যায়, কিন্তু ঘরে এসে ওর রাজুর কথা বারবার মনে হচ্ছিল। তাই সে ভাবছিল, আমিও গাধা যে স্বপ্নার মতো একটা গরিব মেয়েকে বিয়ে করেছি। দেখতে তো সুন্দর, আজকে যদি আমি একটা বড়লোক মেয়েকে বিয়ে করতাম তাহলে আমার জীবনটাও আরামে চলতো। কি ভুলটাই না করলাম। আর এইভাবেই মোহন তার প্রথম বিয়েকে নিয়ে আফসোস করতে থাকে। এর কিছুদিন পর মোহনের দেখা হয় কোমলিকা নামে একটি ধনী মেয়ের সাথে। যখন কোম্পানির সিনিয়র ম্যানেজারকে কিছু পেপারস দিতে ও তার বাড়িতে যায়, আর ম্যানেজারের মেয়ে কোমলিকা মোহনকে দেখা মাত্রই পছন্দ করে নেয়। ওয়াও, কি হ্যান্ডসাম ও! প্রথম দেখাতেই ও মোহনকে ভালোবেসে মন দিয়ে দেয়। আর ব্যাপারটা মোহনও বুঝতে পারে, তাই ওরা চুপি চুপি ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নেয়।
ওই দিনের পর থেকে কোমলিকাও কোনো না কোনো বাহানায় কোম্পানিতে আসতেই থাকত। বাবা বলছিল, তুমি নাকি বিবাহিত, তোমার নাকি প্রথম ওয়াইফের সাথে বনিবনা হচ্ছে না, তার রিজনটা কি বলো আমায়। দেখো, বিয়ে একটা পবিত্র সম্পর্ক, আর আমি সেই সম্পর্কটা ভালোভাবেই পালন করছি। কিন্তু আমার স্ত্রী আমাকে একদম পছন্দ করে না, কারণ আমি গরিব। তুমি জানো, ওর একজন বড়লোক ছেলের সাথে অ্যাফেয়ার চলছে, আর আমি সবটা জেনে বুঝেও কিছু করতে পারছি না। এখন আমার শুধু এমন কাউকে চাই যে আমার পাশে দাঁড়াবে, যাতে আমি আমার স্ত্রীকে ছাড়তে পারি, যাতে ও ওর জীবনে খুশি থাক, আর আমিও। এই শুনে কোমলিকা ওর কথার জালে ফেসে যায়, আর ওরা তাড়াতাড়ি বিয়ে করে নেয়। এরপরে মোহন ওর বড় বাড়িতেই থাকতে লাগলো, কিন্তু এইসব কথা স্বপ্না জানত না। ও নিজের চাকরি ছেড়ে দেয় আর কোমলিকার টাকায় মজা করতে থাকে। এরপরে কোমলিকা জেদ ধরে যে সে শ্বশুরবাড়ির লোকেদের সাথে দেখা করবে। আমি কিছু জানি না, আমি তোমার গ্রাম দেখব মানে দেখবই। আচ্ছা ঠিক আছে বাবা, নিয়ে যাব। এর কিছুদিন পর মোহন কোমলিকার বড় গাড়ি করে ওকে গ্রামে নিয়ে আসে, আর অন্যদিকে স্বপ্না ওই গাড়িটাকে দেখে দেখতেই থাকে। আর যখনই ওরা গাড়ি থেকে বাইরে আসে, স্বপ্না হতভম্ব হয়ে যায়। কতদিন ধরে তোমার ফোন ট্রাই করছিলাম, বারবার সুইচ অফ আসছিল মোহন। আর এই মহিলা তুমি মানে? ও আমার স্ত্রী কমলিকা, অনেক বড় লোক। না মোহন, এ সত্যি হতে পারে না, বলে দাও মিথ্যে, এসব স্বপ্ন। না, এসব সত্যি। আমি ভেবেছিলাম যে প্রত্যেকবারের মতো তুমি আমার জন্মদিনে কোনো ভালো উপহার নিয়ে আসবে, কিন্তু এ কি মোহন, তুমি আজকে বড়লোক সতীন নিয়ে এলে, এই আমার উপহার। হ্যাঁ, তুমি এটাকে গিফটই ভেবে নাও, এমন একটা স্ত্রী যে তার স্বামীকে খুব ভালোবাসে। এই বলে কোমলিকা মোহনকে নিয়ে ঘরে চলে যায়। কোমলিকাকে বিয়ে করে মোহন সবকিছুই পেয়েছিল, কিন্তু এই নিয়ে বাড়িতে ঝগড়া শুরু হয়। মোহন, তোর থেকে আমি এটা আশা করিনি, তুই নিজের বউকে ঠকিয়েছিস, তার সতীন নিয়ে এসছিস। এবার কান খুলে শুনে নে, স্বপ্নাই হলো এবাড়ির পুত্রবধূ। ওই শহরের পেতনিকে আমি আমার বৌমা হিসেবে মানবই না, কোনোদিনও মানব না। এই বলি শোন, আমারও কোনো শখ নেই তোর আশেপাশে ঘোরার আর তোকে ম্যা ম্যা করে ডাকার। মোহন তো নিজের বড়লোক স্ত্রীর প্রেমে অন্ধ ছিল, তাই কারোর কোনো কথার ওর ওপরে কোনো প্রভাব হলো না। আর অন্যদিকে কোমলিকাও পুরো অধিকারের সাথে ওই বাড়িতে থাকতে লাগে। মোহন সোনা, চলো না কোথাও ঘুরে আসি, এই ছোট্ট ঘরে না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ ডার্লিং, চলো, সামনে একটা রেস্টুরেন্ট হয়েছে, ওখান থেকে ডিনারটা করে আসি। ওরা দুজন ডিনারে চলে যায়, কিন্তু এসবে স্বপ্না কষ্ট পেলেও কিছুই করতে পারছিল না। এইভাবেই দিন কাটছিল, কিন্তু এখন কোমলিকারও আর এই গ্রামে ভালো লাগছিল না। সে শহরের পার্টি, শহরের ওয়েদার সবকিছু মিস করছিল। তার সাথে মোহনের অকর্মণ্যতাও ওকে বিরক্ত করে তুলেছিল। ধ্যাত, গোটা দিন বাড়িতে বসে থাকো, একটা কাজ শুরু করবে কোথাও, তা না সারাদিন বখাটে বন্ধুদের সাথে ঘুরে বেড়াও। শোনো মোহন, ফিউচার নিয়ে আমি কিন্তু খুব সিরিয়াস। তুমি এত অকর্মণ্য কেন বলো তো? হ্যাঁ, আমি বেকার, আমি এরকমই। আমার এমন একজন বউ দরকার ছিল যে আমাকে বসিয়ে খাওয়াবে সারা জীবন। আমার যদি নিজেই কাজ করতে হতো তাহলে কি আমি আর তোমায় বিয়ে করতাম? ও, এটাই তোমার আসল চেহারা? ওকে ফাইন, কোনো ডিসিশন নিতে আমিও খুব একটা দেরি করি না। যদি আমি তোমাকে পছন্দ করে থাকি তাহলে আমি আজকে তোমাকে ছাড়ছি। আর টাকা তুমি 1 টাকাও পাবে না। আর আমি এটা কি করে ভুলে গেলাম, যে নিজের স্ত্রীর হতে পারে না সে আমার কিভাবে হবে? তুমি কি যেন বলেছিলে আমাকে যে তোমার বউয়ের কোথাও অ্যাফেয়ার চলছে? সত্যিটা হলো যে ও তোমাকে খুব ভালোবাসে আর তুমি ওকে ঠকিয়েছ। এই শুনে মোহনের ধাক্কা লাগে, কারণ কোমলিকা এক মুহূর্তের মধ্যে মোহনকে আকাশ থেকে মাটিতে ফেলে দেয়। এই বলে কোমলিকা আবার শহরে চলে আসে। এবার মোহন বুঝতে পারে যে কে ওর আসল স্ত্রী, যে বারবার ওর সব অন্যায়কে ক্ষমা করে দেয়। এই সব কিছুর পর মোহন নিজের ভুল বুঝতে পারে আর সে স্বপ্নার কাছে ক্ষমা চায়। স্বপ্নার মন অনেক বড় ছিল, তাই সে মোহনের এই ভুলকে একটা খারাপ স্বপ্ন ভেবে ক্ষমা করে দেয়, আর আবার সব ঠিক হয়ে যায়। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।